কি ব্যাপার বৌদি, আজকে তোমার তো আমার সঙ্গে শপিং করতে যাওয়ার কথা ছিল। আমি সেই কবে থেকে অপেক্ষা করছি যে বিয়ের বেনারসি কিনবো, আর তার সাথে গহনা কেনাও বাকি আছে, সেগুলো তো কিনতে হবে। কিন্তু তুমি এখনো তৈরি হওনি, আর এরকম কম্বল চাপা দিয়ে শুয়ে আছো কেন? আরে তুমি আজকে আমাকে শপিং করতে নিয়ে যাবে? পাগল নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাইরে দেখেছো কি ঠান্ডা হাওয়া বইছে, আর তার সাথে আজকে তাপমাত্রা একেবারে 5 ডিগ্রিতে নেমে গেছে। সুতরাং আমার পক্ষে এখন তোমার সঙ্গে শপিং করতে যাওয়া সম্ভব নয়। বৌদির কথা শুনে ননদ ভীষণ পরিমাণে রাগ করে, আর তার মন খারাপও হয়ে যায়। এমনকি তিয়াশা যখন বিষয়টা তার মাকে জানায়, তখন রচনার শাশুড়ি মা রেগে গিয়ে রচনাকে বকাবকি করতে শুরু করে। তাই না চাইতেও বাধ্য হয়ে রচনাকে ননদের সঙ্গে শপিং করতে যেতে হয়। আর শপিং করতে যাওয়ার আগে রচনা নিজের গায়ের উপর 2খানা সোয়েটার চাপিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা একটা বড় বেনারসির দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তিয়াশা নিজের জন্য শাড়ি পছন্দ করতে শুরু করে। আর এমন সময় রচনা বলে, তুমি 1 ঘন্টা ধরে অন্তত 20খানা বেনারসি শাড়ি দেখে নিলে, এখনো তোমার পছন্দ হলো না? আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না, কি শীত করছে। তারপর আবার এই বেনারসি শাড়ির দোকানে এসি চলছে, আমার তো শরীর খারাপ করবে বলো। আমি কিন্তু চলে গেলাম, তুমি তাড়াতাড়ি করো। বিয়ের বেনারসি শাড়ি কিনবো না দেখে কিনলে হয় বলো? তুমি একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। এতগুলো সোয়েটার আর শাল পরেছো, তবুও তোমার ঠান্ডা লাগছে। আর আমাকে দেখো তো, আমি তো কিছুই পরে আসিনি। কোথায়? আমার তো ঠান্ডা লাগছে না। তিয়াশার কথা শুনে রচনার কিছু করার থাকে না। এভাবেই দেখতে দেখতে তিয়াশার শপিং করা হয়ে গেলে তিয়াশা ঠিক করে সে আজকেই বিয়ের জন্য ব্রাইডাল ফেসিয়াল করবে। তাই সে তার বৌদিকে নিয়ে শীতের মধ্যে পার্লারে চলে যায়। এমন সময় রচনা মনে মনে তার ননদের উপর ভীষণ রেগে যায়। অন্যদিকে তিয়াশা পার্লারে যাওয়ার পর ব্রাইডাল ফেসিয়াল থেকে শুরু করে মাথায় শ্যাম্পু, চুলের কালার ইত্যাদি করাতে থাকে। ওরে বাবারে, ঠান্ডায় তো আমি একেবারে কেঁপে যাচ্ছি। আর আমার ননদ এদিকে চুলে শ্যাম্পু, কালার কত কিছু করাচ্ছে। সত্যি পারেও বটে। আমি তো জলের ভয়ে গোটা শীতকালে স্নান করিনি, সুতরাং এখন শ্যাম্পু আর চুলে কালার করা মোটেই সম্ভব নয়। এমন সময় রচনার ভীষণই ঠান্ডা লাগে, আর সে কিছুতেই বসে থাকতে পারে না। এমনকি তার দাঁতে দাঁত একেবারে লেগে যায়। আর অন্যদিকে তিয়াশার যখন পার্লারে স্কিন কেয়ার করা হয়ে যায়, তখন সে তার বৌদির সঙ্গে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফেরা মাত্রই রচনা তাড়াতাড়ি করে খাটের উপর উঠে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে। আর সে বিয়ে বাড়িতে কোনো রকম কোনো কাজকর্ম করতে চায় না। আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে সব রান্নাবান্না করা এবং যাবতীয় অন্যান্য কাজকর্ম তিয়াশা এবং তার মাকে একা একা করতে হয়। মালা, তুই তো কিছুদিন আগেই তোর মেয়ের বিয়ে দিলি, তাই তুই তো বিয়ের নিয়মগুলো খুব ভালো করেই জানিস। আমাকে একটু হাতে হাতে সাহায্য কর না। তুই তো ভালো করেই জানিস যে আমাদের বাড়িতেও কিন্তু বিয়ের সময় নিয়ম আছে। বিয়ের আগে অনেকগুলো তিলের নাড়ু বানাতে হয়, তাই তুই আমাকে একটু তিলের নাড়ু বানিয়ে দে না। কেন রে, তোর বাড়িতে তোর ছেলের বউ থাকতে তুই আমাকে তিলের নাড়ু বানাতে বলছিস কেন? তুই তোর ছেলের বউকে বল, ও সুন্দর করে তিলের নাড়ু বানিয়ে দেবে। আর এইগুলো বাড়ির বউকেই তো করতে হয়। আমার ছেলের বউও করেছিল। না না, আমার ছেলের বউ কোনো কাজের নয়। ওই দেখ না, যেদিন থেকে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমার ছেলের বউ ঠান্ডার চোটে খাট থেকে নামছেই না, বরঞ্চ আমাকেই ওর ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে হচ্ছে। তাই আমার ছেলের বউ এসব কিছু করবে না, বুঝলি? এমন কথা শুনে তার বান্ধবী মালা দেবী একেবারে অবাক হয়ে যায়। তাই মালা দেবীর কিছু করার থাকে না। তাই সে পিউ দেবীর বাড়িতে এসে তার মেয়ের বিয়ের জন্য গরম গরম তিলের নাড়ু বানাতে শুরু করে। আর সে যেহেতু খুব ভালো তিলের নাড়ু বানাতে পারে, তাই বিয়ে বাড়ি একেবারে তিলের নাড়ুর গন্ধে ভরে ওঠে। পিউ, আমি সব নাড়ু বানিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মনে রাখিস, এই নাড়ু যেন আজকে কেউ না খায়, তাহলে কিন্তু ভীষণ অশুভ। আমি চাপা দিয়ে রান্নাঘরে রেখে গেলাম, তুই সময় করে ফ্রিজে রেখে দিবি। আর বিয়ের আগে তোর মেয়েকে বলিস সব খেয়ে শেষ করে দিতে। তোকে অনেক ধন্যবাদ, তুই আমার প্রাণ বাঁচিয়ে দিলি। না হলে আমি খুবই ভয় পাচ্ছিলাম যে তিলের নাড়ু কে বানিয়ে দেবে। এই বলে পিউ দেবী নাড়ুগুলো রান্নাঘরে রেখে সেখান থেকে চলে যায়। আর এমন সময় রচনা রান্নাঘরে আসে। আর সে তিলের নাড়ুর গন্ধে নিজেকে কিছুতেই আটকাতে পারে না। এমন সময় সে নাড়ুর বাটি থেকে বেশি বেশি করে নাড়ু খেতে শুরু করে দেয়। আর এভাবে সে প্রায় একাই সমস্ত নাড়ু খেয়ে শেষ করে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই পিউ দেবী রান্নাঘরে চলে আসে। তোমার এত বড় সাহস যে আমার মেয়ের বিয়ের জন্য তৈরি তিলের নাড়ু তুমি একা একাই খেয়ে শেষ করে দিলে? তুমি অনেক বড় অশুভ কাজ করে ফেললে বৌমা। তুমি এই শীতকালে আমার মেয়ের বিয়ের জন্য কোনো কাজ করলে না, আর এখন লুকিয়ে লুকিয়ে তিলের নাড়ু খাচ্ছ। আপনি এসব কথা কি বলছেন? বিয়ে বাড়ির জন্য আবার তিলের নাড়ু তৈরি হবে কেন? তিলের নাড়ু তো শুধুমাত্র খাওয়ার জন্যই তৈরি হয়, তাই আমি খেয়েছি। আর
আর কোথায়? আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতে এরকম নাড়ু তো তৈরি হয়নি, সুতরাং আমি কি করে বুঝবো? আর শীতকালে তিল খেলে শরীর খুব গরম থাকে, তাই আমি তিলের নাড়ুগুলো খেয়ে ফেলেছি। আমি ভালো করেই বুঝতে পারছি যে তুমি চাও না আমার মেয়ের বিয়ে সুস্থভাবে সম্পূর্ণ হোক, তাই তুমি শীতকালে এখন নাটক করছো। তুমি যেহেতু একা একা সব নাড়ু খেয়ে ফেলেছো, তাই তোমাকে আবার তিল বেটে নিজেই নাড়ু বানাতে হবে, তা না হলে তুমি তোমার ননদের বিয়েতে অংশগ্রহণ করতে পারবে না। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এমন সময় রচনা ঠান্ডার মধ্যে ভীষণই ফ্যাসাদে পড়ে, কারণ সত্যিই রচনা একটা বড়সড় ভুল করে ফেলেছে। তাই এমন সময় রচনা কি করবে কিছুই বুঝতে পারে না, উপরন্তু সে তিলের নাড়ু পর্যন্ত বানাতে পারে না। তাই সে তখনই তার মাকে ফোন করে সব ঘটনা জানায়। এমনকি রচনা তার মাকে বেশি বেশি করে তিলের নাড়ু বানাতে বলে দেয়। আর কিছুক্ষণ পর রচনা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাপের বাড়িতে যায় এবং সেখান থেকে তিলের নাড়ু নিয়ে আসে। উফ বাবা, এই ননদের বিয়ের জন্য আমাকে বড় বিপদে পড়তে হয়েছে। আমার আর ভালো লাগে না, তাড়াতাড়ি ননদ বিদায় নিলে আমি বাঁচি। ভাগ্যিস আমি যে বাপের বাড়ি থেকে তিলের নাড়ু বানিয়ে নিয়ে এসেছি, আমার শাশুড়ি মা সেটা দেখতে পায়নি, তা না হলে আমার মাথা একেবারে পাত করে দিত। এই বলে রচনা শাশুড়ি মায়ের কাছে যায় আর শাশুড়ি মায়ের হাতে তিলের নাড়ুর কৌটো ধরিয়ে দেয়, যা দেখে পিউ দেবী খুবই খুশি হয়, কারণ সে ভাবে তার বৌমা হয়তো শীতের মধ্যে নিজে হাতে কষ্ট করে নাড়ুগুলো বানিয়েছে। শোনো বৌমা, আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান আর সঙ্গীতের অনুষ্ঠানও হবে। তুমি কিন্তু সুন্দর করে তৈরি হয়ে নেবে আর সবার সাথে মিলেমিশে আনন্দ করবে। একদম ঠান্ডা ঠান্ডা করে ঘরের মধ্যে কম্বলের তলায় শুয়ে থাকবে না, কেমন? ঠিক আছে মা, আমি তাই করব। এই বলে রচনা ঘরে চলে যায়। আর সন্ধ্যা হতে না হতেই সবাই সুন্দর করে সেজেগুজে মেহেন্দি অনুষ্ঠান এবং সঙ্গীত অনুষ্ঠানে চলে আসে আর সবাই মিলে খুবই আনন্দ করতে শুরু করে দেয়। এমন সময় রচনা একেবারে মোটা মোটা শীতের পোশাক আশাক পরে সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয় আর তাকে দেখতে একেবারে কার্টুনের মতো মনে হয়। এমনকি ঠান্ডার মধ্যে রচনা কিছুতেই নিজের হাতে মেহেন্দি পর্যন্ত পড়তে চায় না। না না, আমি মেহেন্দি পড়তে পারবো না। মেহেন্দি পড়লেই আবার জল দিয়ে হাত ধুতে হবে। পাগল নাকি? এই শীতের মধ্যে কেউ জলে হাত দেয়? আমার কোনো দরকার নেই, আমি হাতে মেহেন্দি পরবো না। আমার ননদের বিয়ে, ও মেহেন্দি পড়লেই হবে, আমি মেহেন্দি না পড়লেও চলবে। রচনার কথা শুনে তিয়াশার বান্ধবী এবং অন্যান্য মহিলারা হেসে ওঠে, যার ফলে তিয়াশা খুবই লজ্জায় পড়ে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কাটে। আর পরের দিন সকালবেলা তিয়াশার গায়ে হলুদের অনুষ্ঠান। আর গায়ে হলুদের অনুষ্ঠান মানে সকল মহিলারা গায়ে বেশি বেশি করে হলুদ লাগায় আর জল দিয়ে স্নান করে। আর এমন সময় পিউ দেবী রচনার কাছে গিয়ে বলে, বৌমা, আজকে আমার মেয়ের গায়ে হলুদ, তাই তুমি সামনের পুকুরে যাবে আর এক কলসি জল তুলে নিয়ে আসবে। গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেলে আমার মেয়ে কিন্তু এই কলসির জলে স্নান করবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি বাজার থেকে 10 কেজি কাঁচা হলুদ নিয়ে এসেছি, তুমি সব কাঁচা হলুদ বেটে রাখবে। ওই কাঁচা হলুদ আমার মেয়ের গায়ে লাগানো হবে, তারপর সব মহিলারা আমরা ওই কাঁচা হলুদ মাখবো। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে রচনার খুবই ভয় করে, কারণ শীতের মধ্যে তাকে পাশের পুকুরে গিয়ে জল আনতে হবে আর সেই সাথে তাকে হলুদ বাটতে হবে। কিন্তু এই সমস্ত কাজকর্ম মোটেই রচনা করতে চায় না, তাই সে লুকিয়ে লুকিয়ে প্রথমে কলসি নিয়ে বাইরে বেরোয় আর কোনো মতে কলের জল কলসিতে ভরে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। আর যখন তার হলুদ বাটার সময় আসে তখন জলের ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু এবার হলুদের ব্যবস্থা কি করে করব? হাই কপাল, এখন যদি আমি হলুদ বাটতে যাই তাহলে তো হয়েই গেল। এমন সময় রচনার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে, কারণ কয়েক মাস আগে রচনা গরমকালে যখন বাপের বাড়িতে যায় তখন সে ট্রেনের মধ্যে একজন মহিলাকে প্যাকেট হলুদ বিক্রি করতে দেখে। প্যাকেট হলুদ নেবে? প্যাকেট হলুদ 20 টাকায় 10 প্যাকেট গুঁড়ো হলুদ পাওয়া যাচ্ছে। যাদের সামনেই বিয়ে তাদের আর হলুদ বেটে গায়ে হলুদ লাগাতে হবে না, তারা এই প্যাকেট হলুদ জলের মধ্যে গুলে গায়ে মেখে নিতে পারবে, একেবারে অরিজিনাল হলুদ। এই শুনে রচনা সেই মহিলার কাছ থেকে অনেকগুলো হলুদের প্যাকেট কিনে নেয়। আর সেই হলুদের প্যাকেট এখন শীতকালে ননদের বিয়ের সময় রচনা কাজে লাগায়। সে তখনই কাঁচা হলুদ আলমারির মধ্যে লুকিয়ে রেখে সেই গুঁড়ো হলুদের প্যাকেট জলের মধ্যে গুলতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেই গুঁড়ো হলুদ গোলা হয়ে গেলে রচনা বাটির মধ্যে সাজিয়ে রেখে দেয়। এই দেখো তিয়াশা, তুমি বলছিলে না আমি শীতকালে তোমার বিয়ের জন্য কোনো কাজ করিনি, কিন্তু আজকে আমি নিজে হাতে তোমার জন্য হলুদ বেটেছি, তারপরে এই ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে কলসি করে পুকুর থেকে জল নিয়ে এসেছি।
এই শুনে তিয়াশা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে তিয়াশার গায়ে হলুদ লাগাতে শুরু করে আর সেই সাথে সকল মহিলারা নিজেদের মধ্যে হলুদ খেলা করে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই সবার গায়ে ভীষণ পরিমাণে চুলকানি শুরু হয় আর বিশেষ করে তিয়াশার হাত পা একেবারে লাল হয়ে উঠতে শুরু করে, কারণ সেই হলুদ গুঁড়োর প্যাকেটগুলো একেবারে এক্সপায়ার হয়ে যায় আর যার ফলে হলুদ সকলের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে। ওরে বাবারে, আমার হাত পা একেবারে জ্বলে যাচ্ছে। এটা কি হলুদ বৌদি? তুমি কি হলুদ বেটেছো? উফ, আমার বিয়ের দিন আমার শরীর একেবারে খারাপ করছে। এভাবেই তিয়াশা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে, যা দেখে রচনা খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে বিয়ে বাড়িতে উপস্থিত সকলেরই শরীর খারাপ করতে শুরু করে। এমন সময় পিউ দেবী কি করবে বুঝতে না পেরে বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। এই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যে সমস্ত হলুদ ব্যবহার করা হয়েছে সেই হলুদের মধ্যে কোনো খারাপ কিছু কেমিক্যাল মেশানো আছে, সেই জন্যই আজকে এই অবস্থা। আমি সবার গায়ে মলম লাগিয়ে দিয়েছি, কিন্তু এটা সারতে অনেক সময় লাগবে আর এই পরিস্থিতিতে তো আপনাদের মেয়েকে বিয়ে করতেও হবে, কিছু করার নেই। ডাক্তারবাবুর কথা শুনে তিয়াশা খুবই কান্নাকাটি করতে শুরু করে, কারণ অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির ফলে তার মুখ একেবারে লাল হয়ে যায় আর এমন অবস্থায় সে যদি মেকআপ করে তাহলে তাকে খুবই খারাপ দেখাবে। কিন্তু এমন সময় সবাই মিলে রচনাকে বকাবকি করতে শুরু করে, তাই রচনা সবাইকে সত্যি কথা বলতে বাধ্য হয়। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি শীতের ভয়ে এইসব কাজ করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। তিয়াশা, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে এত সুন্দর মেকআপ করে দেব যে তোমার মুখের লাল দাগ বোঝাই যাবে না। রচনার কথা শুনে কারোর কিছু করার থাকে না আর দেখতে দেখতে সন্ধ্যাবেলা বরযাত্রী এসে উপস্থিত হয়। এমন সময় রচনা তার ননদকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়, যার ফলে তিয়াশার মুখের দাগ কিছুতেই বোঝা যায় না। এভাবেই কিছুক্ষণের মধ্যে তিয়াশার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর এমন ঘটনার পর থেকে রচনা আর কখনো শীতকালকে ভয় পায় না। মা, বলছি কাকিমা আর কাকু ওনারা কখন আসবে আমাদের বাড়িতে? তুমি ওনাদেরকে ঠিকঠাক ভাবে নিমন্ত্রণ করেছো তো? আমি তো খুব ভালো করেই জানি ওনারা অনেক বড় লোক, আর ওনারা যদি আমাদের বাড়িতে আসে তাহলে নিশ্চয়ই আমাকে কোনো সুন্দর উপহার দেবে, তাই না মা? আরে হ্যাঁ, আমি তোর কাকিমা আর কাকুকে একদম ভালোভাবে নিমন্ত্রণ করেছি, আর তাছাড়া ওনারা আমাদেরকে সত্যিই ভালোবাসে, এমনকি তোকে তো সবচেয়ে বেশি ভালোবাসে। তাই তোর কাকু কাকিমা বলেছে তোর জন্মদিনে অবশ্যই আসবে, তুই চিন্তা করিস না। পায়েল তার মায়ের কথা শুনে খুবই খুশি হয় আর সে খুশিতে লাফালাফি করতে শুরু করে। সুস্মিতা তার বাচ্চা মেয়ে পায়েল এবং স্বামী সুমনকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। সুস্মিতার স্বামী শয্যাশায়ী ছিল, কারণ সে ছিল প্যারালাইসিস রোগী, তাই বাধ্য হয়ে সুস্মিতাকে কাজে বেরোতে হয়। আর সুস্মিতা একদিন এক বড়লোক বাড়িতে কাজ করার সুযোগ পায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমাদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন আছে। এতদিন ধরে তো আমরা কাজের লোকের সন্ধান করছি, কিন্তু কারোরই খোঁজ পাচ্ছিলাম না। যাক, তুমি এসে খুব ভালো করেছো। তুমি বাড়ির মধ্যে এসো, তোমাকে কি কি কাজ করতে হবে আমি সব বলে দিচ্ছি। মালকিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই কাজটার আমার খুব প্রয়োজন ছিল, কারণ আমি যদি কাজ না করি তাহলে আমার মেয়ে আর স্বামী কিছুই খেতে পাবে না। আপনি আমাকে এই কাজটা দিয়ে অনেক বড় উপকার করলেন, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব কথা পরে হবে। চলো, আমি তোমাকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এদিকে কিন্তু আমার রান্নাঘর আছে, তোমাকে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হবে। আর প্রত্যেকদিন সকালবেলা করে আমাকে জিজ্ঞাসা করে নেবে যে কি কি রান্না করতে হবে, তাহলেই আমি তোমাকে সব বলে দেব। এই বলে বিলকিস দেবী সুস্মিতাকে তার বাড়ির সমস্ত কাজকর্ম ভালো করে বুঝিয়ে দেয়। আর সেদিন থেকে সুস্মিতা তাদের বাড়িতে কাজকর্ম করতে শুরু করে। সুস্মিতা খুবই ভালোবেসে আর খুবই দায়িত্ব সহকারে বিলকিস দেবীর বাড়ির সমস্ত কাজকর্ম করে। এর ফলে বিলকিস দেবী এবং তার পরিবার সুস্মিতার উপর প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু বিলকিস দেবীর মেয়ে পল্লবী সে কোনোভাবেই গরিবদের সহ্য করতে পারত না। মা, আমি তোমাকে কতবার বলেছি এসব গরিব ভিখারি বউয়ের হাতে রান্না আমি খাবো না? তুমি কি আমার জন্য নিজে হাতে রান্না করতে পারো না? এই পল্লবী, তুই দিনের পর দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই সেটাও জানিস না। ওরা গরিব বলে কি মানুষ নয়? তাছাড়া দেখতেই তো পাচ্ছিস আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম সুস্মিতা কত ভালোভাবে করছে। আচ্ছা মা, তুমি তো ওকে ছাড়া অন্য কাউকে আমাদের বাড়িতে কাজে রাখতে পারতে। জানি না কোথা থেকে উঠে এসেছে, আমার তো ওকে দেখলেই সহ্য হয় না। জানি না খাবার রান্না করার সময় ভালো মতো হাত ধোই কিনা, তাতেও সন্দেহ। দিদিমণি, আমি খুব ভালো মতোই হাত পরিষ্কার করে তারপর রান্না করি, তুমি একদম চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে এই খাবারগুলো খেতে পারো। তুমি আমার হাতের খাবার খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। আমি জানি তোমরা অনেক বড় লোক আর তোমরা অনেক ভালো মন্দ খাবার খাও, তাই মালকিন আমাকে যেভাবে যা যা খাবার রান্না করতে বলেছে আমি ঠিক সেরকম ভাবেই রান্না করেছি।
থাক থাক, আমার সঙ্গে আর অত কথা বলতে হবে না। আমি কি তোমার সঙ্গে কোনো কথা বলেছি? আমি তো মায়ের সঙ্গে কথা বলছি। মা, তুমি একে আমাদের বাড়ি থেকে বের করে দাও, আর আমাকে বলে দাও এ যেন আমার সঙ্গে কথা না বলি, কারণ একে আমার একদমই সহ্য হয় না। আমার দেখলেই প্রচন্ড রাগ হয়। এভাবেই পল্লবী সবার সামনে সুস্মিতাকে অপমান করে। আসলে পল্লবীর পরিবার প্রচন্ড পরিমাণে বড়লোক হওয়ায় পল্লবী খুবই অহংকারী ছিল, তাই সে গরিবদের মোটেই সহ্য করতে পারত না। সে গরিবদের অপমানিত করতে বড্ড বেশি ভালোবাসতো। কিন্তু পল্লবীর বাবা মা ছিল খুবই ভালো মনের মানুষ, আর তারা কখনো কারোর সঙ্গে বাজে ব্যবহার করত না। এভাবেই বেশ কিছুদিন কাটে, আর একদিন পায়েল তার মাকে বলে, মা, তুমি কবে বলবে কাকিমা কাকুকে আমাদের বাড়িতে আসতে? তুমি তো জানো আর কিছুদিন পরেই আমার জন্মদিন। আমার জন্মদিনে তুমি ওনাদেরকে আমাদের বাড়িতে আসতে বলবে তো মা? আরে হ্যাঁ রে, কেন বলবো না? আমি কি তোর জন্মদিনের কথা বলতে পারি? তুই আমার একমাত্র মেয়ে বলে কথা, আর তোর জন্মদিন আমি ভুলে যাব? তবে আমি জানি তোকে আমি বেশি কিছু দিতে পারবো না, এমনকি তোর জন্য একটা বড় কেকও কিনে নিয়ে আসতে পারবো না। তোর জন্য আমি যেটুকু পারি নিশ্চয়ই করব। আমি তো ভেবেই রেখেছি তোর কাকু কাকিমা আর দিদিকে নিমন্ত্রণ করব, কারণ ওনাদের জন্যই তো আজকে আমাদের সংসার চলছে। আমি যদি ওনাদের বাড়িতে কাজ না পেতাম তাহলে জানি না আজকে আমাদের কেমন অবস্থা হতো। আর জানিস, তোর কাকু কাকিমা আমাকে খুব ভালোবাসে। আমি জানি কাকু কাকিমা নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে। ওনারা কত ভালো মানুষ বলতো, প্রত্যেকদিন আমার জন্য খাবার পাঠায়। হ্যাঁ রে, জানিস তোর কাকিমা সবসময় আমাকে বলে তোকে ওদের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু আমার তোকে ওদের বাড়িতে নিয়ে যেতে খুব ভয় করে। তুই যদি উল্টোপাল্টা কিছু করে ফেলিস বা কোনো জিনিস ভেঙে ফেলিস তাহলে পল্লবী দিদিমণি কিন্তু তোকে খুব কথা শোনাবে। তাই আমি তোকে ওদের বাড়িতে নিয়ে যাই না। তবে একবার আমি নিশ্চয়ই ওনাদের বাড়িতে তোকে নিয়ে যাব, কেমন? ঠিক আছে মা, আমি তোমার সঙ্গে অবশ্যই যাব। আমি দেখতে চাই কাকিমাদের বাড়িটা কেমন। আচ্ছা মা, কাকিমাদের বাড়িটা নিশ্চয়ই অনেক বড় বলো, আর খুব সুন্দর দেখতে, তাই না? এভাবেই পায়েল তার মায়ের সঙ্গে নানা রকম গল্প করতে থাকে। আসলে পায়েলকে পল্লবীর বাবা মা প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, তাই প্রত্যেক দিনই বেঁচে থাকা খাবার তারা পায়েলের জন্য পাঠিয়ে দিত। এর ফলে সুস্মিতা এবং তার পরিবার ভালো মন্দ খাবার খাওয়ার সুযোগ পেত। আবার মাঝে মধ্যে সুস্মিতাকে বাড়িতে কোনো রকম খাবার রান্না করতেও হতো না। পল্লবীদের বাড়ির খাবার খেয়ে তাদের পেট ভরে যেত। এভাবেই বিলকিস দেবী সুস্মিতার পরিবারকে অনেক অনেক ভালোবাসা দেয়। আর দেখতে দেখতে পায়েলের জন্মদিন এগিয়ে আসে। তাই একদিন সুস্মিতা তার মালকিনকে বলে, মালকিন, আমার মেয়ের জন্মদিনে আপনাদেরকে কিন্তু যেতেই হবে। আপনি আমাদের বাড়িটাও দেখে নেবেন, আর আমার স্বামীকেও দেখা হয়ে যাবে। আপনি শুধু বলতেন না আমার স্বামীকে একবার দেখতে যাবেন। এবার কিন্তু একটা সুযোগ এসেছে, আপনাদেরকে যেতেই হবে। আর আমার মেয়েটা তো অনেকবার করে বলেছে কাকুকে কাকিমাকে দিদিকে নিমন্ত্রণ করতে হবে। ও তো একেবারে পাগল করে দিচ্ছে আপনাদেরকে দেখবে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি নিশ্চয়ই যাব। আমরা সবাই মিলে তোর মেয়ের জন্মদিনে যাব, কেমন? এই শুনে সুস্মিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু পল্লবী কোনোভাবেই সুস্মিতার গরিব বাড়িতে যেতে চায় না। ঠিক আছে, তুই তাহলে বাইরের খাবার অর্ডার করে খেয়ে নিবি। আমরা তো সুস্মিতাদের বাড়িতে যাবই, আর ওদের বাড়ি থেকেই আমরা খাবার খেয়ে আসবো। এসব তুমি কি বলছো মা? রাত্রিবেলা আমি কি বাড়িতে একা থাকবো? তোমরা কখন আসবে না আসবে তার কি কোনো ঠিক আছে? আমি তাহলে আমার বন্ধুদের বাড়িতে চলে যাব, আর তা না হলে আমি আমার বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে যাব। তুই একবার বাড়ি থেকে পা বের করে দেখ, তারপর আমি তোর পা ভেঙে দেবো। সবসময় বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করা, নাইট ক্লাবে যাওয়া, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর যদি যাবারই হয় আমাদের সঙ্গে যাবি, আর তা না হলে তোকে বাড়িতেই থাকতে হবে, তাও আবার একা। এবার তুই ডিসিশন নে, তুই কি করবি? বাড়িতে থাকার থেকে মায়ের সঙ্গে যাওয়াই ভালো। তা না হলে বাড়িতে বেকার বেকার একা থাকতে হলে আমার ভয় করবে। তাছাড়া বাবা মা খুব ভালো করেই জানে আমি রাত্রিবেলা একা একা বাড়িতে থাকতে পারি না। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব। পল্লবীর কথা শুনে তার মা খুবই খুশি হয়। এই বলে পল্লবী সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা বিলকিস দেবী, তার স্বামী বিজয়বাবু এবং তাদের মেয়ে পল্লবী দেবী তিনজনে মিলে সুস্মিতাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। মা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? উফ, এখানে কি গরম! এখানে তো এসি পর্যন্ত নেই, আর পাখার হাওয়াও ঠিক মতো গায়ে লাগছে না। আমরা বসবো কোথায়? এখানে তো বসার মতো সোফা চেয়ার কিছুই নেই। ও মাই গড, ডিসগাস্টিং! দিদিমণি, আপনারা এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। এই তো আমার বাড়িতে একটাই খাট আছে, এখানে বসুন। আসলে আমার স্বামী তো ওঠা বসা করতে পারে না, তাই সবসময় মেঝেতেই মাদুর পেতে শুয়ে থাকে। কাকিমা কাকু, আপনারা এসেছেন, কি মজা! আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন না, মা আপনাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রেখেছে। আপনারা আসেননি বলে মা আমাকে এতক্ষণ ধরে কিছুই খেতে দেয়নি। এবার আমরা সবাই একসঙ্গে খাবার খাবো।
পায়েলের মুখে এমন কথা শুনে বিলকিস দেবী খুবই খুশি হয়, কিন্তু পল্লবীর মনে মনে প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই সে চুপচাপ বসে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা সবার জন্য খুবই ভালো ভালো খাবার নিয়ে আসে। এমনকি সে পল্লবীর জন্য পিৎজা কিনেও নিয়ে আসে। দিদিমণি, এই নাও, আমি তোমার জন্য বাইরে থেকে পিৎজা কিনে নিয়ে এসেছি। আমি জানি তুমি পিৎজা খেতে ভালোবাসো। বাড়ির খাবার তোমার খুব একটা পছন্দ নয়, তাই বাকিদের জন্য আমি নিজে হাতে রান্না করলেও তোমার জন্য কিন্তু পিৎজা নিয়ে এসেছি। এই গরিবের বাড়িতে আবার পিৎজা? মা বাবা, তোমরা তো বলেছিলে এদের কাছে টাকা নেই, এরা অনেক গরিব, তাহলে পিৎজা কেনার টাকা কোথায় পেলো? তাছাড়া গরিবদের আবার জন্মদিন পালন করার কি আছে? আমি তো জানতাম গরিবদের জন্মদিন পালন করার ক্ষমতা থাকে না। আমার তো এই মহিলাটার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল। আমার মনে হচ্ছে এ তোমাদেরকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে। দেখো, এদের কাছে তো ভালোই টাকা আছে, শুধুমাত্র গরিব হওয়ার নাটক করে তাহলে। না না দিদিমণি, আমি মিথ্যা কথা বলতে যাব কেন? আসলে মালকিন আমাকে কিছুদিন আগেই তো মাহিনা দিয়েছে। সেই মাহিনার টাকা থেকেই আমি তোমার জন্য এই পিৎজাটা কিনে নিয়ে এসেছি। এমনকি আমি আমার মেয়ের জন্মদিনে কিছু উপহারও দিতে পারিনি, আর নাইবা ওর জন্য কেক কিনে নিয়ে আসতে পেরেছি। আমি তোমাদেরকে নিমন্ত্রণ করেছিলাম বলে আমি শুধু চেষ্টা করেছি তোমাদেরকে যাতে ভালো মন্দ খাবার খাওয়াতে পারি, কারণ যতই হোক তোমরা অনেক বড় লোক, আর আমাদের মতো গরিব বাড়িতে নিমন্ত্রণ করে তোমাদের যদি ঠিক মতো আপ্যায়ন করতে না পারি, তাহলে এটা তো খুব লজ্জাজনক ব্যাপার হবে। মা, এই গরিব বাড়িতে আমার পিৎজা খাওয়ার ইচ্ছে করছে না। তুমি পিৎজাটা নিয়ে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি এই পিৎজা ফেলে দেব। এই, তোর কি হয়েছে বলতো? তুই সব সময় গরিব মানুষদের এভাবে অপমান করিস কেন? আমি আর তোর বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছি? ছোটবেলা থেকে তুই আমাদেরকে সমস্ত মানুষদের সামনে অপমান করে এসেছিস। তুই মানুষের সঙ্গে এরকম ব্যবহার করবি, আর তোর জন্য আমরা ছোট হব? তুই বড়লোক হতে পারিস, কিন্তু তোর মন খুবই ছোট। থাক মা, আমাকে আর অত জ্ঞান দিতে হবে না। তোমরা যেদিন থেকে এই ভিখারি মহিলাটাকে বাড়িতে কাজে রেখেছো, সেদিন থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছ। জানি না এই মহিলা তোমাদেরকে কিভাবে বশ করেছে। আমি খুব ভালো করেই জানি এই মহিলাটাই হচ্ছে যত নষ্টের গোড়া। আসলে তোমাদের মতো মানুষদের বোকা বানাতে এসব মহিলার 2 মিনিটও সময় লাগে না। পল্লবী, তুই যদি আমার মুখ থেকে কোনো উল্টোপাল্টা কথা শুনতে না চাস, তাহলে এরকম উলফাল বক। আর শোন, আমি তোকে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি মানুষ করে তোলার জন্য, কাউকে কখনো খারাপ কথা বলা বা কষ্ট দেওয়ার জন্য নয়, বুঝেছিস? কিন্তু আজ বুঝতে পারছি, কিন্তু তুই এদেরকে অনেক কষ্ট দিয়েছিস। মা সুস্মিতা, আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরে না না, আপনারা কেন আমার কাছে ক্ষমা চাইবেন? দিদিমণি তো ঠিকই বলেছে, আমরা গরিব, আমরা ভিখারি, সত্যি আমাদের কাছে টাকা নেই, তাই আমাদেরকে লোকের বাড়িতে কাজ করে খেতে হয়। কিন্তু আমরা কাউকে এভাবে কষ্ট দিতে পারি না। দিদিমণি, আজকে আমার মেয়ের জন্মদিন, কিন্তু আমার মেয়েটার জন্মদিন আমি ঠিক করে পালন করতে পারছি না। ও শুধুমাত্র আমার কাছে একটাই আবদার করেছিল, যাতে আমি তোমাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াই, কারণ ও তোমাদেরকে দেখতে চেয়েছিল। আর আজকে তোমরা আমাদের বাড়িতে এসেছো বলে আমার মেয়ে খুব খুশি হয়েছে, এমনকি আমরাও কিন্তু খুব খুশি হয়েছি। আরে বাবা, তুমি সেই তখন থেকে আমার সঙ্গে কথা বলে যাচ্ছ কেন? তোমাকে আমি কিছু বলছি? তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না। আর তোমার মেয়ে কোথায় গেল? ওকে ডাকো, ওকে একটা গিফট দিয়ে আমরা এখান থেকে চলে যাব, কারণ আমার এখানে বসে থাকতে আর ইচ্ছে করছে না। এমন কথা শুনে সুস্মিতা তার মেয়েকে সেখানে ডেকে নিয়ে আসে, আর পায়েলের হাতে তখন পল্লবী একটা সুন্দর জামা ধরিয়ে দেয়। সেই জামাটা দেখে পায়েল প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সেই জামাটা খুবই সুন্দর দেখতে ছিল। মা, এই জামাটা কত সুন্দর দেখো। দিদি আমাকে কত সুন্দর একটা জামা দিল। এই জামাটা পরলে নিশ্চয়ই আমাকে খুব সুন্দর দেখাবে, বলো? হ্যাঁ রে, সত্যি এই জামাটা খুব সুন্দর, আর তোকে পরলে একদম পরীর মতো দেখাবে। আচ্ছা, তুই এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে দে, কারণ তোর জন্য এনারা এত সুন্দর জামা নিয়ে এলো, আর তুই ধন্যবাদ বলবি না? কাকিমা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাড়িতে আসার জন্য। কাকু, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আমাদের গরিব বাড়িতে আপনারা হয়তো কেউ আসবেন না, কিন্তু আপনারা আমাদের বাড়িতে এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি। আর দিদি, এই বলে পায়েল যখন পল্লবীর কাছে যায়, তখনই পল্লবী ধাক্কা দিয়ে পায়েলকে দূরে সরিয়ে দেয়। আর এভাবেই পায়েলকে ধাক্কা মারার ফলে পায়েলের মাথায় জোরে আঘাত লাগে, আর পায়েলের মাথা থেকে অনবরত রক্তপাত হতে থাকে, যা দেখে বিলকিস দেবী এবং তার স্বামী তাড়াতাড়ি করে পায়েলকে হাসপাতালে নিয়ে যায়। আর পল্লবীর এরকম কর্মকাণ্ডের জন্য তারা পল্লবীকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে। এর ফলে পল্লবী ছোট্ট পায়েলকে কষ্ট পেতে দেখে নিজের ভুল বুঝতে পারে, তাই তখনই পল্লবী পায়েল এবং তার মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে পল্লবী আর কোনোভাবেই গরিব মানুষদের অপমান করে না। এখন সে পায়েলকে খুবই ভালোবাসে, আর সুস্মিতার সঙ্গেও ভদ্রভাবে ব্যবহার করে।